সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা, যাবেন আয়নাঘর পরিদর্শনে। সংসদ নির্বাচন সহজ হবে না, ভুল করলে পস্তাতে হবে, দলে অনুপ্রবেশকারী স্থান নেই তারেক রহমান। পুতুলকে সরাতে উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি, সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিমসন প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনুস কথা জানান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়। জুলাই আগস্টের স্মৃতি স্মরণ করে ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, তারা বাংলাদেশের জনগণের সাথেই ছিলেন। এর আগে একই স্থানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে আর্জেন্টিনার ফুটবল কূটনীতি আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর করে ভারসাম্য নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেন আর্জেন্টিনার কূটনীতিক। শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানায় তদন্ত কমিটি। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে 4 দিনের সফরে আগামীকাল সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব এই তথ্য জানান। বলেন, কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সাথে আলাদা আলাদা বৈঠক করবেন বলে জানান উপপ্রেস সচিব। আগামীকাল রাত 1টায় বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও এখানে যোগ দিবেন। এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। দলে কোনো অনুপ্রবেশকারীকে জায়গা দেওয়া যাবে না, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনুপ্রবেশকারীদের সুবিধা দিতে 15 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেনি বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না মন্তব্য করে তিনি বলেছেন, জনগণের চাওয়া অনুযায়ী কাজ না করলে কিংবা কোনো ভুল করলে পস্তাতে হবে বিএনপিকে। বলেছেন, বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে বিএনপি নেতাকর্মীরা কেউ ভালো থাকতে পারবে না। রোববার বিকেলে এক আলোচনায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে এই আলোচনার আয়োজন করে বিএনপি। দেশ ও জাতির অগ্রযাত্রায় শহীদ জিয়ার অবদানের কথা তুলে ধরেন বক্তারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের দলের প্রতিষ্ঠাতার আদর্শ অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানান। খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি, এত জনসমাগম আমরা দেখিনি, এভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি, এত সংখ্যক মানুষকে কাঁদতে। জানাজায় মানুষের উপস্থিতি বলে দেয় তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর বিএনপিতে অনেকে অনুপ্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে তাদের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এইরকম মানুষগুলো 5 তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 60 লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে গায়েবী মামলা আছে, নির্যাতিত, অত্যাচারিত। শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন, জনগণের যে আন্দোলন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই
প্রায় 500-র মতন নেতাকর্মী শহীদ হয়েছেন, বহু হাজার, শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন। আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এই যে 60 লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ, আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। দলের নেতাকর্মীদের আত্মতুষ্টিতে ভোগা যাবে না মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনে জয়ী হতে হলে জয় করতে হবে মানুষের মন। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? এত বড়াইয়ের কিছু নেই। জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি, বাংলাদেশে যদি 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি এই 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? ভোটের অধিকারী একমাত্র জবাবদিহি নিশ্চিত করতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হতে হবে, এ বিষয়ে সবাইকে এক জায়গায় থাকতে হবে। দাঁড়াতে ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া রহমানের দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে রোববার নগদ 16 লক্ষ টাকা ও প্রায় 4.5 কোটি টাকার সঞ্চয়পত্র ও মেয়াদি আমানত সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে বাদ দিতে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পূর্বাচল নতুন শহরে প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। এমন মামলার আসামি কোনো প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে দায়িত্ব পেয়েছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, জালিয়াতির প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। এদিকে দুপুরে শীতাংশু কুমার সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে 16,25,000 নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ সঞ্চয়পত্রের কাগজ উদ্ধার করে দুদক। কোন কোন ব্যাংকে তার চেক রয়েছে, কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো আমরা ব্যাংকগুলোর নাম এবং শাখাগুলো লিখে নিয়েছি এবং পরবর্তীতে আমরা সে সকল ব্যাংকে তল্লাশি করে সেখান থেকে কত টাকা রয়েছে এবং কত টাকা লেনদেন করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করব। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকার বিরুদ্ধে 23 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা 2 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত আজ এই আদেশ দেন। আরাফাত ইসলামের রিপোর্ট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। একের পর এক নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন তিনি। সবশেষ সংযোজন আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তার বিরুদ্ধে রোববার জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা। গত বছরের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে চেক ডিসঅনারের অভিযোগে আইএফআইসি ব্যাংক সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করে। তারই প্রেক্ষিতে গত বছরের 18 ডিসেম্বর পৃথক আদালত আসামিদের 19 জানুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। আসামিদের মধ্যে এমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজির হলেও অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায়
আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড, এই ফার্মের নামে সে 4 কোটি প্রায় 15 লক্ষ টাকা 17 সালে সে ঋণ গ্রহণ করে, সে ঋণ পরিশোধ করে নাই। সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য, ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করে। আজকে ধার্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কতটুকু সংস্কার হবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে নির্বাচন আয়োজন কঠিন হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবাই কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে রোববার কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন শেষে তিনি কথা বলেন। সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্নের জন্য রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করা না করার ব্যাপারে আপাতত সরকারের কোনো ভাবনা নেই, তবে গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান যুক্তিযুক্ত সিদ্ধান্ত জানিয়ে প্রেস সচিব বলেন, আশেপাশে দেশের সাপেক্ষে চিন্তা করে ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরও বেশ কিছু রিফর্ম করিয়ে নিব, সেক্ষেত্রে জুন 2026-এর কথা উনি বলেছেন। এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় 250 আসামি জামিন পেয়েছেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া রোববার এই আদেশ দেন। হত্যা মামলায় খালাস পেল এসব আসামি এতদিন বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এই আদেশের ফলে আসামিদের সঠিক বিচার পাওয়ার পথ সুগম হলো। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের এই আদেশকে ভালো সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। আপেল শাহরিয়ার রিপোর্ট। জামিনের খবরে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার আসামির স্বজনরা। এ অপেক্ষা যে দীর্ঘদিনের। এ সময় তারা প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক। আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা বিডিআর বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। জুলাই বিপ্লবের পর নানা কারণে কয়েক দফা পেছানো হয় এ মামলার জামিন শুনানি। অবশেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। আসামিরা জামিন পাওয়ায় তাদের ন্যায় বিচার পাবার পথ প্রশস্ত হলো বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে 250 মানুষ এখন জামিন পেল, তাদের জামিন নামাটা আমরা 2 দিন পরে দাখিল করব। আমরা ভালো করে স্ক্রুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যাদের 10 বছরের সাজা ছিল এই সাজাটা এখন আর তাদের নাই। আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি, সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন। আগামী 10 ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ব্যান তথ্যচিত্রটি প্রচারের পর এর সঙ্গে যুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সানডে টাইম। প্রতিবেদনে বলা হয়, এই ইস্যুতে ক্ষমতাচ্যুত সরকারের কর্তা ব্যক্তিরা প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন। তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকায় ডেভিড বার্গম্যানকে বাংলাদেশে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিল তৎকালীন সরকার। 2021 সালের 1 ফেব্রুয়ারি প্রচার হওয়া ওই প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে আসে। এর জেরে যুক্তরাষ্ট্র তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার ভাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। রোববার সন্ধ্যায় বাবরের গুলশানের বাসভবনে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে সিসিওতে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 16 জানুয়ারি দীর্ঘ 17 বছর কারাভোগের পর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান লুৎফুজ্জামান বাবর। তার আগে চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা অস্ত্র আইনের মামলায় গত 14 জানুয়ারি খালাস পান বাবর। পিলখানা হত্যাকাণ্ডে নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দেয়া এবং বিজিবির নাম বিডিআর করা সহ 6 দফা দাবি জানান মাহিন সরকার। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিডিআর সদস্য তাদের পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তদন্ত কমিশনকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ প্রদান সহ পিলখানা ষড়যন্ত্রের শিকার দেশপ্রেমিক বিডিআর সদস্যদের কমিশনে যুক্ত করার দাবিও জানান। তদন্তে প্রমাণিত অপরাধীদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জানুয়ারির মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। মুন্সিগঞ্জ শ্রীনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার হাসারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে লস্করপুর খেলার মাঠে 1000 শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আর্থিক খাতের সহায়তায় দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অন্যান্য ব্যাংকের তুলনায় কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম সন্তোষজনক। ব্যাংকটির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ব্যাংকটির আর্থিক তহবিল সক্ষমতা বাড়ানোকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আমানত বাড়ানোর তাগিদ দেন। অনুষ্ঠানে নারীর আর্থিক ক্ষমতায়নে চেক বিতরণের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি সঞ্চিতার শুভ উদ্বোধন করা হয়। সৌদি আরবের রিয়াদে প্রবাস মেলা পত্রিকার 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, আনন্দঘন পরিবেশে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে ঢাকা থেকে প্রকাশিত প্রবাস মেলার 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। টেলিকনফারেন্সে শুভেচ্ছা জানান প্রবাস মেলা পত্রিকার উপদেষ্টা মামুন ইমতিয়াজ। বিশিষ্ট গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ জাহির আলম হৃদয়ের সঞ্চালনায় এবং প্রবাস মেলা সৌদি আরব দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান। কাতারের সপ্তাহব্যাপী গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহায় সিলেটের কানাইঘাট প্রবাসী তরুণদের সংগঠন বন্ধুমহল ফুটবল একাদশ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু। 16টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ খেলে চট্টগ্রাম ও মদিনা মুরার একাদশ। বন্ধুমহল ফুটবল একাদশের সাধারণ সম্পাদক হাসান আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ।
গাজায় যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় শুরু, প্রকাশ্যে হামাস, স্বাধীনতাকামীদের ছাড় দেবে না ইসরায়েল। সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা, যাবেন আয়নাঘর পরিদর্শনে। সংসদ নির্বাচন সহজ হবে না, ভুল করলে পস্তাতে হবে, দলে অনুপ্রবেশকারী স্থান নেই তারেক রহমান। পুতুলকে সরাতে উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি, সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।